এবার যদি রাজনৈতিক সংগঠনগুলোতে আসি, যে আমরা যখন কোথাও রাজনীতি করতে চাই, আমাদের যেই সংগঠনকে আমরা দেখতে চাই, ওয়াও দ্যাটস মাই অর্গানাইজেশন, আমি এটাতে ফিল করি, কানেক্ট করি, এটাতে করতে চাই, এমন ধরনের কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন আসলো না, শিক্ষা ব্যবস্থা আসলো না, অর্থনৈতিক ব্যবস্থা আসলো না। এবং গত 15 বছরে জুডিশিয়ারিকে ব্যবহার করা হয়েছে, ন্যায় বিচারের জন্য যাওয়া হয়েছে, স্কুল কলেজ থেকে বাচ্চাদেরকে ধরে নিয়ে জেলের মধ্যে রিমান্ডে দেওয়া হয়েছে। মা কান্না করতে করতে উকিলের কাছে গিয়েছেন, বলেছেন আমার ছেলের মুক্তি প্রয়োজন। কোর্ট রায় দিয়েছে মুক্তি দেওয়া যাবে না, উপর থেকে হুকুম আছে কাউকে মুক্তি দেওয়া যাবে না, কোনো বিচার বলতে কিছু ছিল না। তখন মানুষের মধ্যে যে ক্ষোভ বঞ্চনা সৃষ্টি হয়েছিল, সেই থেকে 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল। এবং এই যে গণ অভ্যুত্থানে কৃষক, কুলি, মজুর, ব্যবসায়ী থেকে শুরু করে সবাই, ছাত্র, শ্রমিক, জনতা সবাই অংশগ্রহণ করেছিল। সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, যেই রাষ্ট্র আমি চিন্তা করি এই রাষ্ট্র এটা না, এটা যদি আমি ভেঙে দিতে পারি তাহলে আমি নতুন করে একটা রাষ্ট্র গড়তে পারবো, যে রাষ্ট্রতে আমার শিক্ষা ব্যবস্থা থাকবে, আমার স্বাস্থ্য ব্যবস্থা থাকবে, আমার অর্থনৈতিক ব্যবস্থা থাকবে, সকল ব্যবস্থার মধ্য দিয়ে এমন একটা জায়গা থাকবে যেটাতে আমার মানবিক মর্যাদা নিয়ে ইনসাফের একটি সোসাইটিতে আমি বসবাস করতে পারবো। সবাই আন্দোলনে নেমে আসলো। যারা এই সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে সেই মানুষগুলোর বিরুদ্ধে লড়ে গেল। গণ অভ্যুত্থানের পরে এই মানুষগুলো আবার প্রতারণার শিকার হলো। তারা যে আবেগ, অনুমতি, ইচ্ছার জন্য জীবন দিল, যে সবজি বিক্রেতা নিজের সবজি দোকান রেখে হলো এই গণ আন্দোলনে নেমে এসেছিল, গণ অভ্যুত্থানে বিপ্লবে নেমে এসেছিল, যে মা তার বাচ্চাকে বাসা রেখে নেমে এসেছিল, তার মধ্যে তো একটা আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ রাষ্ট্রটা আমি এভাবে গঠন করতে চাই। কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল, স্টুডেন্টরা দাবি তুলতেছে এই হল পুনর্গঠন করা প্রয়োজন। যখন এই হলটা এমন একটা অবস্থায় পড়ে যাবে, হয়তো তার গঠন করা প্রয়োজন অথবা পুনর্গঠন করা প্রয়োজন। তো ধরেন আমাদের এই টিএসসির অডিটোরিয়াম এমন একটা অবস্থায় গিয়েছে যে এইখান থেকে উপর থেকে আস্তরগুলো খসে পড়তেছে, তখন তো স্টুডেন্টরা জানাবে অথরিটির কাছে যে এটা পুনর্গঠন করা প্রয়োজন, যাতে হলো বাংলাদেশে আমি নিরাপদ থাকি, টিএসসি অডিটোরিয়ামে নিরাপদ থাকে, একটা পাথর বা ইট পড়ে আমি না মারা যাই। তো গণ অভ্যুত্থানে যে মানুষগুলো স্বপ্ন নিয়ে আসলো, সেই স্বপ্নের আমরা কোনো বাস্তবায়ন দেখতে পারলাম না। কারণ গণ অভ্যুত্থানের পরে যেই অথরিটেটিভ জায়গা ছিল, যে পাওয়ারের জায়গা দিয়ে রিকনস্ট্রাকশনটা করা হয়, সেই পাওয়ার স্ট্রাকচারটা চলে গেল হলো বার্গেনিং জায়গায়। সেই বার্গেনিং জায়গায় যাওয়ার পরে এমন একটা অবস্থায় আমরা পৌঁছলাম যে আমাদের দিন শেষে একটু খাবার দেওয়ার জন্য সংস্কার একটা প্রক্রিয়া আসলো, যেই সংস্কারের মধ্য দিয়ে সাংবিধানের মূল যে কাঠামোগত বিন্যাস, যে পরিবর্তন, যেখানে বড় সমস্যা রয়েছে এটা আমরা পরিবর্তন করব, সেই জায়গায় আমরা হাত দিতে পারলাম না। আমরা বলেছিলাম একটি গণপরিষদ প্রয়োজন, যে গণপরিষদের মধ্য দিয়ে বাংলাদেশের যে বেসিক বা মৌলিক সমস্যা, ওই সমস্যাগুলোতে আমাদের নিয়ে গিয়ে আঘাত করে নতুন একটি হলো সংবিধান চুক্তিপত্র আমাদেরকে বানাতে হবে, নতুন একটা গেম প্ল্যান বানাতে হবে, যেই চুক্তিপত্রের মাধ্যমে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাব, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানে থেকে যে বৈষম্য রয়েছে সেখান থেকে মুক্তি পাব। যিনি প্রধানমন্ত্রী আছেন সেই প্রধানমন্ত্রী জুডিশিয়ারিকে কন্ট্রোল করবে না, এই প্রধানমন্ত্রী আবার কোনো রাজনৈতিক দলকে কন্ট্রোল করবে না, এবং পুরো প্রশাসনিক যে ক্ষমতা রয়েছে সেটা ডিসেন্ট্রালাইজড করা হবে। কিন্তু আমাদের সে আশা অধরা রয়ে গেল। ঠিক আছে, ভালো কথা, সব রাজনৈতিক দলকে একসাথে করা হলো, সংস্কার কমিশনে সবাই বসলো, বসার পরে ওনাদের মল্লযুদ্ধ এমন একটা অবস্থায় চলে গেল, বর্তমানে যারা সরকারে রয়েছেন তারা বললেন যে ঠিক আছে, এই বলটা আমরা জনগণের কোর্টে ছেড়ে দিই। তখনই আলোচনা আসলো হাঁ ভোট। হাঁ ভোটের মধ্য দিয়ে জনগণের বৈধতা নিয়ে মোটামুটি সংবিধানের যেই সংস্কারগুলো করা যায় সেটার জন্য হলো এখন এই রাষ্ট্র বা এই সোসাইটি, সব রাজনৈতিক দল বা মানুষ কাজ করে যাচ্ছে। যদি এই গণভোটে হাঁ পাস না হয় তাহলে ন্যূনতম যে সংস্কার সেটাও এই গণ অভ্যুত্থানের পরে বাস্তবায়ন হবে না। তো যদি সত্যিকার অর্থে আমরা এই রাষ্ট্রটা বিল্ডিং করতে হয়, নতুনভাবে রিকনস্ট্রাক্ট করতে হয়, আলোচনা শুরু হয়েছে, আলোচনা জারি থাকবে। আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন থেকে আমরা পিছপা হব না, কিন্তু আমরা বারবার আর প্রতারণার শিকার হতে চাই না। ৭১-ও আমরা প্রতারণার শিকার হয়েছি, ৯০-তেও প্রতারণার শিকার হয়েছি, ২৪-ও প্রতারণার শিকার হতে যাচ্ছি। আমাদের যে লাস্ট সুযোগ, এই নির্বাচনে আসছে, নির্বাচনে একটা রিফর্ম অ্যাসেম্বলি হবে, যে রিফর্ম অ্যাসেম্বলির মধ্য দিয়ে ন্যূনতম যে সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। তো
তো এই সংস্কার বা দেশের পুনর্গঠন বা পরিবর্তনের চাবিকাঠি এখন জনগণের হাতে। জনগণ যদি এই নির্বাচনে সংস্কারের হাবুটকে জিতিয়ে নিয়ে আসে, তাহলে হয়তোবা আমরা কিছু সংস্কারের দিকে এগোতে পারব। গত 1 বছরে বাংলাদেশের কোনো মৌলিক জায়গায় পরিবর্তন করা হয়নি, এবং পরিবর্তন না হওয়ার কারণে এই যে ঢাকা 8-এর গণতান্ত্রিক প্রক্রিয়ার লড়াইয়ের অন্যতম শহীদ ওসমান হাদিকে দিনে দুপুরে মাথায় অস্ত্র ঠেকিয়ে রাস্তার মধ্যে ফেলে যাওয়া হয়েছে, এবং এই বিশ্ববিদ্যালয়ের পাশে ছাত্র দলের সাম্যকে আঘাত করা হয়েছে, হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জীবন প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। আমরা এমন একটি সোসাইটিতে বসবাস করতেছি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো মেয়ে ক্লাস শেষ করে সেই ফজিলাতুন্নেসা হওয়া অথবা কুয়েত মৈত্রী হলে নিরাপত্তা নিয়ে যাবে এই নিশ্চয়তা এই বাংলাদেশে এখন নাই। একটা অনিরাপদ বাংলাদেশে আমরা বসবাস করতেছি। আমাদের আশাহত হওয়া চলবে না। আমরা মনে করি রাষ্ট্রকল্প লাইব্রেরি যে চিন্তার উদ্যোগটা নিয়েছে, আপনারা যদি এটা সবার সাথে এঙ্গেজ হন, অথবা আপনার ব্যক্তির জায়গা থেকে আপনি যদি রাষ্ট্র গঠন নিয়ে আলোচনা শুরু করুন, আমরা হয়তো বা পেশি শক্তি এবং মাসল পাওয়ারের যে রাজনীতি, ওইটা থেকে বের হয়ে একটু মাথা অথবা আমাদের যে চিন্তা ভাবনাকে শানিত করে নতুন বাংলাদেশকে রিকনস্ট্রাক্ট করার যে কাজটা, এটা এগিয়ে নিতে পারবো। আর যদি আমরা সবাই রায় দেই যে আপনি একটা ওয়ার্ড কমিশনার ছিলেন, তারপর আপনি সংসদ সদস্য হয়ে যাবেন, তারপরে দুর্নীতি করবেন, চাঁদাবাজি করবেন, সব কিছু কইরা বড়লোক হবেন, তারপর আপনি পুরো বাংলাদেশে হলো গ্যাংস্টার বাহিনী গড়বেন, তারপরে বলবেন এটাই হলো বাংলাদেশের রাজনীতি, আর আপনাকে বলা হবে রাজনীতিতে জয়েন করো। জয়েন যদি তুমি না করো তাহলে তুমি বাংলাদেশ বিরোধী শক্তি। তো আমরা তরুণরা চাই যে বাংলাদেশটা নতুনভাবে রিকনস্ট্রাক্ট হোক। আমরা উদ্যোগ নিচ্ছি, আপনারা অংশগ্রহণ করবেন, এবং একটা নতুন জায়গায় আমাদের বাংলাদেশটা নিতে হবে। যদি এটা বিএনপি না পারে, যদি এটা জামায়াত ইসলামী না পারে, যদি এটা এনসিপি না পারে, আপনি দাঁড়ান নতুন করে, আপনি উদ্যোগ গ্রহণ করুন। কারণ আপনারই একটি ভাই এখানে শহীদ হয়েছে, তার জীবনটা দিয়ে গিয়েছে এই জন্য যে বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র গঠন হবে। সো আমাদের তরুণ প্রজন্মকে, যেহেতু বাংলাদেশের বড় একটা অংশ তরুণ প্রজন্ম এবং উইমেন, তাদেরকে হলো এই কাজটা এগিয়ে আসতে হবে। এই ইলেকশনে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ হলো, আমরা যখন রাষ্ট্র গঠনের একটা প্রক্রিয়া যাচ্ছি জয়েন করেছেন। তো আমি একজনকে বলেছিলাম যে আমাদের শরীরে ডায়াবেটিস নাই, আপনারা ডায়াবেটিস সেন্টারে না গিয়ে আমাদের তরুণদের সাথে ইলেকশনে অংশগ্রহণ করেন, দেখবেন দৌড়াতে দৌড়াতে সবার ডায়াবেটিস ঠিক হয়ে যাবে। অনেকগুলো আসনে রয়েছে যারা প্রতিনিয়ত মানুষের সামনে গিয়ে বলছে আপনারা না ভোটকে জয়যুক্ত করবেন। মানুষের ন্যূনতম বোধ না থাকলে, লজ্জা শরম না থাকলে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো এই গণ অভ্যুত্থানের পরে কাজ চালাতে পারে বাংলাদেশে। জনাব জিয়াউর রহমান বাংলাদেশে রাষ্ট্র গাঠনিক প্রক্রিয়ায় 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া এখানে কাজ করেছিলেন। স্বৈরাচার এরশাদও এখানে হলো লোকাল গভর্নমেন্টের রিকনস্ট্রাকশনে কাজ করেছেন। এই বর্তমান যে সরকার রয়েছে তারাও কাজ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো যেই বাচ্চাগুলা নিরাপদ সড়কে নেমে এসেছিল রাষ্ট্র মেরামতের জন্য ইনসাফের ভিত্তিতে, যে আমাদের ওসমান হাদি ভাই শহীদ হয়েছিল, এই ইনসাফের সমাজ বিনির্মাণের জন্য, নতুন করে রাষ্ট্রটা বানানোর জন্য 24-এ এতগুলো মানুষ শহীদ হলো। যদি সত্যিকার অর্থে তাদের জীবনকে আমরা ধারণ করি, তাদের প্রতি শ্রদ্ধা পোষণ থাকে, তাহলে কে কোন দল করলে দলাদলি বাদ দিয়ে আমাদের রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ জরুরি, এবং এই নির্বাচনে গণভোটে হাঁকে জয় করে নিয়ে আসা সবার জরুরি। আমরা যারা তরুণ এবং ছাত্র সমাজ রয়েছি, আমরা মাঠে আন্দোলনে নেমেছিলাম, আমরা হলো ডাকাতদেরকে ঠেকিয়েছি, আমরা শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছি। এখনও আমাদের সামনে বড় একটি চ্যালেঞ্জ এসেছে। এই চ্যালেঞ্জের দায়িত্বভার আমাদের তরুণ প্রজন্ম, ছাত্র ভাই এবং সমাজকে আমাদের সবাইকে নিতে হবে। যদি আমরা নিতে পারি তাহলে হয়তো বা পেশি শক্তি যারা বাংলাদেশকে যে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে চায় না, তাহলে তার হলো টেন্ডারবাজি বন্ধ হবে। এডুকেশন সেক্টর ঠিক করতে চায় না, তাহলে দলের লোকদেরকে চাকরি দিতে পারবে না। বেকারুন্নেসায় হলো কোনো বাচ্চা গার্জিয়ান যদি স্কুলে ভর্তি করাইতে যায় তাহলে এমপি সাহেবের ফোন ছাড়া তাকে ভর্তি করাইতে পারবে না। যদি অর্থনৈতিক ব্যবস্থা ঠিক হয় তাহলে ব্যাংক পাড়ায় গিয়ে 100 লোক নিয়ে গুন্ডামি করতে পারবে না। তারা এগুলোকে ভয় পায়, ভয় পাওয়ার কারণে এখন বাধা দিচ্ছে।
আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে, তারেক রহমান দেশে এসে বলেছিলেন ওনার একটি প্ল্যান আছে, এটা তো নিশ্চয়ই ভালো প্ল্যান হবে, খারাপ প্ল্যান তো আর হবে না, যেহেতু উনি শহীদ জিয়াউর রহমানের ছেলে। তা আমরা আশা করব ওনার প্ল্যানের মধ্যে আমাদের শহীদ ওসমান হাদি ভাই যে ইনসাফের কথা বলেছিলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, সেই প্ল্যানের মধ্যে যাতে এটা অন্তর্ভুক্ত থাকে। ওই প্ল্যানের মধ্যে যাতে কিভাবে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করা যায় ওই প্ল্যানটা যাতে থাকে। ওই প্ল্যানের মধ্যে কিভাবে টেন্ডার সন্ত্রাস বন্ধ করা যায় যাতে ওই প্ল্যানের মধ্যে থাকে। যদি ওই প্ল্যানের মধ্যে না থাকে তাহলে এই প্ল্যানটা আমরা মনে করি বাংলাদেশের জন্য না, অন্য কারো স্বার্থ সংশ্লিষ্ট হয়ে এই প্ল্যানটা বাংলাদেশে প্রবেশ করবে।